একটা দেশের প্রধানমন্ত্রী ভাষার মর্যাদা হারিয়ে তিনি বলতে পারেন লুঙ্গি বাহিনী। একটি বৃহত্তর পপুলেশন নিয়ার অ্যাবাউট 30 থেকে 35 কোটি মুসলিম জনবসতি, তাদেরকে সম্বোধন করছেন দেশের প্রধানমন্ত্রী লুঙ্গি বাহিনী বলে, জঙ্গি বলে, দেশদ্রোহী বলে। আর তার দোসর মানুষ সন্তান যত রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে, তারাও সকাল সন্ধে দেশাত্মবোধের সার্টিফিকেট বিলি করছে। আমার তো একটা জিনিস খুব ভাবতে অবাক লাগে, কয়েকটা পরিসংখ্যান বলি, আপনারা বুঝতে পারবেন। প্রশাসনের যে সমস্ত ভাইরা রয়েছেন তারাও বুঝতে পারবেন। এখানে যে সমস্ত পথ চলতি ভাই বোনেরা রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। ভেরি রিসেন্ট 26,000 চাকরি চলে গিয়েছে। ভেরি রিসেন্ট উত্তরপ্রদেশে প্রায় 30,000-এর প্যানেল ক্যান্সেল হয়েছে। পশ্চিমবঙ্গে আবার প্রায় 30,000-এর টেটের প্যানেল ক্যান্সেলের মুখে দাঁড়িয়ে রয়েছে। যন্ত্রণা কাদের? একটু ভেবে বলবেন, যন্ত্রণা কাদের? স্বাধীনতার পর থেকে দেশের সরকারি কর্মসূত্রে মুসলিমদের ভাগিদার কত? 2%। 102 জন। 102 জন। আগাগোড়াই মুসলমানরা স্বাবলম্বী। এই দেশের মাটির সন্তান যারা মধ্যবিত্ত ব্যবসায়ী, নিম্নবিত্ত ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী, করোনার প্রকোপে পুরো ভারতবর্ষের মানুষেরই অর্থ সমস্ত কিছু জবাব দিতে হবে মুসলমানকে। এই লুঙ্গি পরা মানুষকে দিতে হবে, এই পাঞ্জাবি পরা মানুষকে সমস্ত কিছু জবাব দিতে হবে। কয়েকদিন আগে হরিয়ানার হিসারের একটি সমাবেশে প্রধানমন্ত্রী ভাষণ দিতে গিয়ে সেখানে বলছেন, আদিবাসী ভাইও আর বহনো, ওই যে ওনার ভাইও আর বহনো, আদিবাসী ভাইরা আপনারা নিশ্চিন্তে থাকুন, তপশিলি জাতি উপজাতি মূল নিবাসী ভাইয়েরা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমির উপরে আর ওয়াকফ বোর্ড দাবি নিয়ে এসে আপনাদের জমি অধিকার করবে না। এটা পাগলেও হাসবে। আজ পর্যন্ত তো আদিবাসীরা কথা বললই না, এই অভিযোগ করলই না, মূল নিবাসীরা তো এই অভিযোগ করেইনি যে আমাদের জমি ওয়াকফ বোর্ড ছিনিয়ে নিতে যাচ্ছে। ডাহা মিথ্যা একটা প্রপাগান্ডা ওখানে ছড়িয়ে দিলেন, আদিবাসীদেরকে বলে দিলেন তোমাদের জমি এমন আইন তৈরি করে দিয়েছি, এই জমি আজ থেকে আর ওয়াকফ বোর্ড তোমাদের দখল নিতে আসবে না। আরে যে ওয়াকফের সম্পত্তি তুমি ভাই ছিনিয়ে নিয়ে তোমার মিত্র এবং দোসরদের হাতে তুলে দিতে চাচ্ছ, আপনাদের এই জনসমাবেশে প্রকাশ্য এই সমাবেশে সমস্ত জনতার কাছে আমি প্রশ্ন করতে চাই, ভারতের মুসলমান স্বাধীন হওয়ার আগে, ভারতের মুসলমান স্বাধীন হওয়ার পর দেশভাগের সময় মুসলমান এখান থেকে চলে গেছে, ঠিকই কথা, এখানকার সম্পদ এখানকার মাটি নিয়ে গেছে। আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারবেন একজন মুসলিম ভারতীয় দেশের সম্পদ বাইরে নিয়ে চলে গেছেন? কেউ দেখাতে পারবে? আপনার রাজত্বকালে নীরব মোদী, মেহুল চোস্তি প্রায় 17 জন লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়ে বিদেশ চলে গিয়েছে, আপনি তাকে নিরাপত্তা দিয়েছেন। যে মুসলমান জন্মায় এখানে, যে মুসলমান মৃত্যুবরণ করবে এই মাটিতে, সেই মুসলমানের মাটির প্রতি প্রেমে তুমি প্রশ্ন তুলে তুমি সার্টিফিকেট দেওয়ার জন্য দলিল দস্তাবেজ চাইবে? আজব কথা। আমি 3টে মিথ্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তোমরা জল জ্যান্ত বা জীবন্ত মিথ্যা কেমন দেখুন। এই ওয়াকফ আইন আমি তর্কের খাতিরে ধরেই নিলাম, খুব ভালো হয়, খুব ভালো হয়। ওয়াকফ সম্পত্তি 3টে ক্যাটাগরি রয়েছে, ওয়াকফ বাই ইউজ, ওয়াকফ বাই ডিডস, আর একটা হচ্ছে সংবিধানের অধিকার, কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে যদি আমরা সজাগ থাকি তাহলে কিন্তু লড়াইটা, তুল্যমূল্য লড়াইটা করা যায়। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, 2005 এই যে ওয়াকফ আইন এসেছে, কি কেন্দ্রের বিজেপি সরকার, কি লোকসভার ভিতরে বিজেপির যত এমপি রয়েছেন, কি রাজ্যসভার ভিতরে বিজেপির যত এমপিরা রয়েছেন, বাইরে যত বিশিষ্ট জনেরা রয়েছেন, আরএসএস প্রভোক্ট যে সমস্ত মানুষজনেরা রয়েছেন, আর তাদের দোসর হলো গদি মিডিয়া। সকাল থেকে সন্ধ্যা একটাই কথা জপ করা হচ্ছে, ভারতীয় সংবিধানটা ওনারাই বুঝেন, যে ওয়াকফ আইন ছিল সেই ওয়াকফ আইনের ধারা উপধারা ওনারা বুঝেন, আর যে সংশোধিত আইন আনা হয়েছে কত কল্যাণকর্তা ওনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারেননি শুধুমাত্র মুসলমানরা।
এর জন্য দায়ী করা হচ্ছে কাদেরকে? মুসলিম লিডারদেরকে দায়ী করা হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা একদম জিকির করার মতো তাদের ভারতীয় জনমানুষে এই বিষক্রিয়া তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মুসলমানদেরকে খেপানোর কাজ করছে এই মুসলিম লিডাররাই। দীর্ঘ 10-12টা বছর কত সুখে রেখেছো আর কত সুখের ব্যবস্থা করেছে পুরো ভারতের মুসলমান খুব ভালো করে জানে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যারা মানুষপুত্র মাথাটাকে পুরো গোবরে ভরিয়ে রেখেছো তারাও খুব ভালো করে জানে যে কত সুখে রেখেছে এই ভারতের মুসলমান। দেশের প্রধানমন্ত্রী ভাষার মর্যাদা হারিয়ে তিনি বলতে পারেন লুঙ্গি বাহিনী। একটি বৃহত্তর পপুলেশন নিয়ার অ্যাবাউট 30 থেকে 35 কোটি মুসলিম জনবসতি, তাদেরকে সম্বোধন করছেন দেশের প্রধানমন্ত্রী লুঙ্গি বাহিনী বলে, জঙ্গি বলে, দেশদ্রোহী বলে। আর তার দোষর মানুষ সন্তান যত রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে তারাও সকাল সন্ধে দেশাত্মবোধের সার্টিফিকেট বিলি করছে। আমার তো একটা জিনিস খুব ভাবতে অবাক লাগে, কয়েকটা পরিসংখ্যান বলি আপনারা বুঝতে পারবেন, প্রশাসনের যে সমস্ত ভাইরা রয়েছেন তারাও বুঝতে পারবেন, এখানে যে সমস্ত পথ চলতি ভাই বোনেরা রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। ভেরি রিসেন্ট 26,000 চাকরি চলে গিয়েছে। ভেরি রিসেন্ট উত্তরপ্রদেশে প্রায় 30,000-এর প্যানেল ক্যান্সেল হয়েছে। পশ্চিমবঙ্গে আবার প্রায় 30,000-এর টেটের প্যানেল ক্যান্সেলের মুখে দাঁড়িয়ে রয়েছে। যন্ত্রণা কাদের? একটু ভেবে বলবেন যন্ত্রণা কাদের? স্বাধীনতার পর থেকে দেশের সরকারি কর্মসূত্রে মুসলিমদের ভাগিদার কত? 2%। 102 জন। 102 জন। আগাগোড়াই মুসলমানরা স্বাবলম্বী। এই দেশের মাটির সন্তান যারা মধ্যবিত্ত ব্যবসায়ী, নিম্নবিত্ত ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী, করোনার প্রকোপে পুরো ভারতবর্ষের মানুষেরই অর্থ তার উত্তরসূরি বংশ পরম্পরায় তার ছেলে মেয়ে নাতি নাতনি তারা ওটা ভোগ করবে। অতএব এটাতে পাবলিকের কিছু নেই, কমিউনিটির মুসলমানের কিছু নেই, অতএব আমাদের মাথা ব্যথাও নেই। তাহলে দুটো ক্যাটাগরির ওয়াকফ রয়েছে। একটা হচ্ছে ওয়াকফ বাই ডিড, অর্থাৎ যে ওয়াকফের ডিড আছে, দলিলপত্র আছে, এইখানে হাত ছোঁয়ানো খুব মুশকিল। মোদি অ্যান্ড কোম্পানি খুব ভালো করে জানে এইখানে হাত ছোঁয়ানো খুব মুশকিল। আর একটা রয়েছে ওয়াকফ বাই ইউজ, অর্থাৎ দীর্ঘকাল থেকে ওয়াকফ সম্পত্তি মুসলমানরা যেটাকে সামাজিক প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগিয়ে আসছে, হয় কবরস্থান হিসাবে, হয় মসজিদ হিসাবে, হয় খানকা হিসাবে, হয় দরগা হিসাবে, হয় মাদ্রাসা হিসাবে, ইত্যাদি ইত্যাদি। কোন জায়গাতে হসপিটালও রয়েছে। এইগুলো তার ডিডসের ব্যাপারে আমাদের মুসলিম ওয়াকফ বোর্ড এবং মুসলিম কমিউনিটি মাথা কামায়নি কেন? প্রতিষ্ঠান তো আছে, দীর্ঘদিনের প্রতিষ্ঠান তো আছে। দিল্লির জামা মসজিদ, তার কাগজ থাকলো কি আর না থাকলোই কি, পুরো বিশ্ব তো জানে এটা দিল্লির জামা মসজিদ। এর কাগজপত্রের একটু ত্রুটি, দুর্বলতা কিংবা সংরক্ষণের অভাব আছে, যেগুলো ওয়াকফ বাই ইউজ। ঠিক কোপটা মারতে চেয়েছে ওই জায়গাতেই। ওয়াকফ বাই ডিডসে হাত দিতে পারবে না, মুখে ঝামা ঘষা পড়বে। ওয়াকফ বাই ইউজ এর কাগজপত্রের যে কিছুটা ত্রুটি রয়েছে এটা খুব ভালো করে বুঝতে পেরেছে। অতএব ওয়াকফ বাই ইউজ এটাকেই নস্যাৎ করে দাও, এই আইনটাকেই ক্যান্সেল করে দেওয়া হলো। ক্যান্সেল করে দিলে কি হলো? ভারতবর্ষের যত ল্যান্ড, এই ল্যান্ডের মালিক ভারতবর্ষের 3টে এজেন্সির সব থেকে বেশি। একটা হচ্ছে রেলওয়ের, একটি হচ্ছে ডিফেন্সের, আর তৃতীয় নম্বরে ওয়াকফের। এই ওয়াকফের যে বিস্তর ল্যান্ড, এই ল্যান্ডের মধ্যে প্রায় 70 ভাগ হচ্ছে ওয়াকফ বাই ইউজ। ওয়াকফ বাই ইউজ এই 70 ভাগের ডিডসের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। জামা মসজিদ জামা মসজিদ, দিল্লির জামা মসজিদ আপনি আমি কোন পরম্পরায় পেয়েছি? কোন পরম্পরায় পেয়েছি? আমার বাপের সম্পত্তি ছিল না, আমার দাদুরও সম্পত্তি ছিল না, কিন্তু ওয়াকফের সম্পত্তি। এই 70 ভাগ যে ভারতবর্ষের 70% অফ ওয়াকফ ল্যান্ড, ওয়াকফ বাই ইউজ, এর পরিমাণ যদি একর এবং বিঘাতে যদি করতে যাওয়া হয়, কটা শূন্য পেছনে লাগে মুসলিম সমাজ এখনো হিসাব করে দেখেনি। এই আইনকে আইনে পরিণত করার সময় যে তর্ক বিতর্ক চলছিল লোকসভার ভিতরে,
সেই সময় সমাজবাদী পার্টির রামগোপাল যাদব মহাশয় তিনি মোদী এবং অমিত শাহ তাদের দুজনকে উদ্দেশ্য করে সরাসরি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি, 10 বছরে ভারতবর্ষের যা কিছু ছিল সমস্ত কিছু তো বেঁচে খেয়ে শেষ করে দিলেন। বিমান বিক্রি করে দিলেন, ব্যাংক বেসরকারীকরণ করে দিলেন, বড় বড় সংস্থা বেসরকারীকরণ করে দিলেন, জিও কোম্পানির লাভ দেখতে গিয়ে আপনি বিএসএনএল কে তুলে দিলেন, এমনকি মিলিটারিদের যে সম্পত্তি, ডিফেন্সের যে জমি, সেই জমিও আপনি আদানিদের হাতে তুলে দিলেন। বিক্রি করতে 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 যখন দেখলেন সব শেষ, আর কোনো ভারতবর্ষের ল্যান্ড আদানি এবং আম্বানিদেরকে বিক্রি করার মতো নেই, তখন নজর পড়লো আপনার ওয়াকফের সম্পত্তির উপরে। সেই জন্যে সমূহ সর্বনাশের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। ওয়াকফের যে ল্যান্ড, ওয়াকফ বা ইউজ, এই যে ল্যান্ড ছিল, সরকারি হিসাব বলছে তার মান্থলি ইনকাম হওয়া উচিত ছিল 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা তার মান্থলি ইনকাম হওয়া উচিত ছিল। ওয়াকফ বোর্ড ইন ভ্যারিয়াস স্টেটস, পশ্চিমবঙ্গ সহ যতগুলো রাজ্যে ওয়াকফ বোর্ড রয়েছে, সমস্ত রাজ্য পায় নাকি 168 কোটি টাকা। 168 কোটি টাকা পায়। তাহলে এত টাকা যাচ্ছে কোথায়? হ্যাঁ, লুটপাট হয়েছে। যে আমাদের কমিউনিটির মানুষ সবাই আমরা সাধু সুপুরুষ, আমরা লুটপাট করিনি। আমরা শুধু লুটপাট আমরাই করিনি, পশ্চিমবঙ্গে এমনকি কেন্দ্রে বিগত 70 বছর ধরে যাদেরকেই আমরা সমর্থন করেছি তারাই লুটেপুটে খেয়েছে এই ওয়াকফের সম্পত্তি। মানেন আপনারা? কথাটা মানেন? অপ্রিয় সত্য কথা, অপ্রিয় সত্য কথা। লোকসভার বিরুদ্ধে আপনার আমার ভবিষ্যৎ রচনা হচ্ছে লোকসভার ভিতরে, আপনার আমার ভবিষ্যৎ রচনা হচ্ছে রাজ্যসভার ভিতরে, আপনাকে আমাকে টাইট দেওয়ার জন্য আইন প্রণীত হচ্ছে লোকসভার ভিতরে, আপনাকে আমাকে শাস্তি করার জন্য আইন প্রণীত হচ্ছে রাজ্যসভার ভিতরে। তাকে খণ্ডন। এইখানে যে এমনভাবে আমরা চিৎকার করছি আর হাজারে হাজারে মানুষ সমবেত রয়েছি, আমরাও বলছি হচ্ছে না, হবে না, আপনিও বলছেন হচ্ছে না, হবে না, মানছি না, মানবো না, আপনিও সোচ্চারে এখন আকাশ বাতাস মুখরিত করে বলবেন মানছি না, মানবো না। এই আওয়াজ কোথা পর্যন্ত যাবে? এটা আকাশে মিলিয়ে যাবে। এই এখনই বললাম, এখনই তো শেষ। এই আওয়াজের অভিঘাত, সমুদ্রের ঢেউটা আমরা কি লোকসভায় দিতে পেরেছি আজ পর্যন্ত? এখনো পর্যন্ত ওয়াকফ আইন আটকানোর জন্য আমাদেরকে শরণাপন্ন হতে হয়েছে। এনডিএ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের শরণাপন্ন হতে হয়েছে। তাদের কাছে গিয়ে আমাদেরকে মাথা নত করে অনুরোধ করতে হয়েছে আপনারা এর বিরুদ্ধে ভোট দিন। তিনি তো দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলে কোষা করছি ঠিকই কথা, কিন্তু তার কি দায়ী রয়েছে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য? লোকসভায় আমরা প্রতিনিধি দিয়েছি, যেখানে আইনের লড়াইটা করতে হবে, যেখানে আইনটাকে আটকাতে হবে। রাজ্যসভায় আমি প্রতিনিধি দিয়েছি, যেখানে আইন তৈরি হচ্ছে তাকে আটকাতে হবে, যেখানে আইনটাকে পাস করা হচ্ছে তাকে প্রতিহত করতে হবে। ভাবিনি তো কোনোদিন। এই ভাবার সময় কোথায়? আরো একটা জিনিস বলুন, ওয়াকফের সম্পত্তি থেকে রাজস্ব কেন্দ্রীয় কোষাগার কিংবা রাজ্য কোষাগারে টাকা চাই? ভেবে বলুন। শুধু চিৎকার করবো আর হাত তুলে স্লোগান দেবো, এটা হবে না। ওয়াকফের ইনকাম থেকে রাজ্যের কোষাগার কিংবা কেন্দ্রীয় কোষাগারে টাকা যায়? বলতে হবে, কথা বুঝে বলতে হবে। এই তো অবস্থা। ওয়াকফ বোর্ড ওই জমির যে খাজনা সেইটুকু আদায় করে, কিছু ইনকাম ওয়াকফ বোর্ডের ইনকাম। ওয়াকফ বোর্ডের লক্ষ কোটি টাকা আছে বলে যে ইমাম মুয়াজ্জিন সাহেবদের আমাদের সাম্মানিক দেওয়া হয়ে থাকে। এ কি রাজ্যের তহবিল থেকে দেওয়া হয় নাকি? তাহলে কোথা থেকে দেওয়া হয়? কে কার প্রতি দয়া করছে? নিজের কমিউনিটির টাকা নিজের কমিউনিটির ইমাম এবং মুয়াজ্জিন সাহেব পাচ্ছেন। তার জন্য একটি সার্কুলেটিং সিস্টেম এসেছে, মেকানিজম কেউ তৈরি করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতার প্রতি। কিন্তু কেউ যদি মনে করে থাকেন যে ইমাম মুয়াজ্জিন সাহেবদের সাম্মানিক রাজ্যের তহবিল থেকে দেওয়া হচ্ছে, এটা সত্যের বিরুদ্ধে একটি অপরাধ। তাহলে
পুরো ভারতবর্ষ জুড়ে যে ওয়াকফের ইনকাম তা যদি কেন্দ্রীয় কোষাগার এবং রাজ্য কোষাগারে যদি না গিয়ে থাকে, তাহলে এই আইন প্রণীত হচ্ছে 2025-এ এসে। 1947 থেকে, তারও আগে ওয়াকফ আইন তৈরি হয়েছে। সর্বপ্রথম ইংরেজরা ওয়াকফ আইন তৈরি করেছিল 1913-তে। 1955 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন তৈরি করতে বাধ্য হয়েছিলেন। কেন? তার উদ্ভূত পরিস্থিতিটাও আমাদের জানা দরকার। দেশের বাঁটোয়ারা হচ্ছে, ভারতবর্ষের অধিকাংশ মুসলমান তখন বর্ডার পার করে পাকিস্তানে চলে যাচ্ছেন। তাদের যে সহায় সম্পত্তি এখানে রেখে গেলেন, সেইগুলো কি হবে? সেইগুলো সমস্ত কিছু ওয়াকফ বোর্ডের নেতৃত্বে এবং তার পরিচালনায় নিয়ে আসা হয়। সেই কারণে ওয়াকফের সম্পত্তির পরিমাণ এত পরিমাণ। তাহলে যারা দেশের গাদ্দার, দেশ ছেড়ে চলে গেল এখান থেকে, তাদের সম্পত্তিটাও যে এই দেশের ভিতরেই আছে এখনো পর্যন্ত। তাহলে যখন লোকসভাতে তর্ক শুরু হলো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার যখন কিরেন রিজিজু বক্তব্য দিচ্ছিলেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিনয়ের সঙ্গে সকলের দৃষ্টি আকর্ষণ করছি কথাগুলোর দিকে। মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি 1 ঘন্টা সময় পেয়েছিলেন এই বিলের উপরে বক্তব্য রাখা। তখনও বিল আইন হয়নি। এই বিলের উপরে 1 ঘন্টা বক্তব্য দিচ্ছেন এবং কেন্দ্রীয় সরকারের বক্তব্য পেশ করছেন। বক্তব্য পেশ করতে করতে ভাবের ঘরে চুরি। মূল উদ্দেশ্য কি কেন্দ্রীয় সরকারের? মোদি বাহিনী অ্যান্ড এজেন্ট, মোদি অ্যান্ড কোম্পানির কি উদ্দেশ্য এবং লক্ষ্য একটা একটা করে কেমন বেরিয়ে আসছে দেখুন। কিরেন রিজিজু বলছেন, এই যে বিল আইনে পরিণত হলে কেন্দ্রের রাজস্বের পরিমাণ বেড়ে যাবে। কেন্দ্রের রাজস্ব মানে তাহলে কেন্দ্রের ইনকাম বাড়বে। চুরি করে খাচ্ছে অভিযোগ তুলে আসলে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে কেন্দ্র তার ইনকাম বাড়াতে চাই, মানে কেন্দ্রীয় প্রপার্টিতে পরিণত করতে চাই। বোঝা গেছে? কেন্দ্রীয় প্রপার্টিতে পরিণত করতে চাই। 2 নম্বর, পরের দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য দিচ্ছেন। এগুলো শুনেন তো? এগুলো শুনেন না কিনা শুধু এই টিকটক? একটা কি প্রজন্ম আমাদের সামনে এলো, কি প্রজন্ম আমাদের সামনে এলো। সকাল সন্ধ্যে টিকটক আর বিনোদনে ডুবে রয়েছে, ডুবে রয়েছে। বিশ্বের কোনো খবর নেই, বিশ্বের কোনো খবরাখবর আমরা রাখি না। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছে, খুব ভালো করে শুনুন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ওয়াকফ বাই ইউজ, এই আইনটা প্রত্যাহার হয়ে গেলে আমরা এই সমস্ত সম্পত্তি, খুব ভালো করে শুনুন কথাগুলো। আমি কি বলছি, আমি কত ভালো বলছি কি খারাপ বলছি, ওসব সমালোচনা পর্যালোচনা পরে করবেন। সমালোচনাই করুন, একটু গালমন্দই নালে করে নেবেন। কোন কথাটা বলছি সেটা শুনুন। গৃহমন্ত্রী বলছেন, এই যে ওয়াকফ বাই ইউজ যে ধারাটি ছিল ইতিপূর্বে 1995-এর ওয়াকফ আইনে, 2025-এ ওই ওয়াকফ বাই ইউজ ধারাটিকে অবলুপ্ত ঘোষণা করলে, একটু আগে যেটা বলছিলাম 70% প্রপার্টি অবলুপ্ত ঘোষণা করলে আমরা এই সম্পত্তিগুলোকে বিক্রি করে দিয়ে গরিব মুসলমানদের কল্যাণার্থে আমরা কিছু করব, যাতে ওরা বেঁচে বর্তে থাকতে পারে। বক্তব্যটা শুনেছেন? আমি যেটা বললাম বক্তব্যটা বুঝতে পেরেছেন? এবার 2টো প্রশ্ন আমাদের পক্ষ থেকে, এই জনসভা থেকে, ব্রিগেড থেকেও আমরা এই আওয়াজ তুলব। তার মানে ওয়াকফ সম্পত্তির আগের আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না, সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত। তুমি এমন আইন বানালে ওয়াকফ সম্পত্তি যে বিক্রি করবে তা প্রকাশ্যেই আইনসভার মধ্যে ঘোষণা করে দিলে, তাহলে তোমার উদ্দেশ্য পরিষ্কার। 2 নম্বর বক্তব্য, তিনি বলছেন গরিব গুরবা মুসলমানদের কল্যাণার্থে তিনি কিছু করবেন যাতে মুসলমানরা বেঁচে বর্তে থাকতে পারে। তাহলে বিগত 10 বছরে যে মুসলমান বেঁচে বর্তে নেই এটা তুমি প্রমাণ করলে। বিগত 10 বছরে যে মুসলমানদের কল্যাণার্থে তোমার সরকার কিছু করেনি, এটাও তোমার বক্তব্যে প্রমাণিত হলো, তাই না? এইরকম আইন ধেয়ে আসছে। আমি শুধুমাত্র একটু সচেতন হতে ভালোবাসি, সচেতন করতে ভালোবাসি। ব্রিগেডে যেতে হবে আপনার আমার নয়, পরবর্তী প্রজন্মটার জন্য।
যে প্রজন্ম টিকটকে ডুবে রয়েছে ওরা জানে না যে ভারতবর্ষে বাঁচতে গেলে কেমন লড়াই করে বাঁচতেটি হবে। এখানে ভারতবর্ষে যা কিছু ঘটে যাক না কেন, সোজা অভিমুখ রয়েছে মুসলমানদেরকে অপরাধী বানিয়ে দেওয়া। একটা জিনিস বলুন তো, এই আইন পাস হওয়ার পর পুরো ভারতবর্ষ জুড়ে এর অভিঘাতে প্রতিবাদ আন্দোলন হচ্ছে। আপনারা খবর রেখেছেন তামিলনাড়ুর কোজিকোড সমুদ্র বন্দরে কোজিকোড়ে নিয়ার অ্যাবাউট প্রায় 10 লক্ষ মানুষের এইরকম ইজতেমা হয়েছে। 10 লক্ষ মানুষের। আজ থেকে 10 বছর আগে ফিরে যান, আজ থেকে 15 বছর আগে ফিরে যান, যে সমস্ত মুরব্বী এবং বয়োজ্যেষ্ঠ মানুষেরা রয়েছে, আপনারা তৎকালীন সময়ের ভারতবর্ষের এই আর্থসামাজিক অবস্থার কথা ভেবে দেখেন। সেখানে তো এরকম কলুষ কালিমা ছিল না, সেখানে তো এই বিদ্বেষ ছিল না, সেখানে তো এই হিংসা ছিল না, সেখানে তো স্কুলে ছেলে মেয়েদের মধ্যে এই বিদ্বেষ ছিল না। কেন এইগুলো মাথাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? শুধুমাত্র রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করেই কেন্দ্রের সরকার এসেছিল। রাম মন্দির ওহি বানায়েঙ্গে, মনে পড়ে আপনাদের? প্রায় 30 বছর ধরে একই স্লোগান তুলে গিয়েছিল। তাহলে রাম মন্দির ওহি বানায়েঙ্গে, রাম মন্দির তো হয়ে গেছে, আর হিন্দুকে জাগাবে কি করে? আর হিন্দু যাচ্ছে না। 370 ধারায় কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়া হয়েছে, এতে আমাদেরও কোনো আপত্তি নেই। আমরা না কাশ্মীর বেড়াতে যাই, কাশ্মীরের সঙ্গে আমাদের লেনাদেনা কি আছে রে ভাই? কিন্তু সেইখানে যে 370 ধারা তুলে দেওয়ার ফলে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর যে সমস্ত ভাই ব্রাদার রয়েছে, তারা যে ঠ্যাং তুলে তাদিন তাদিন করে নাচতে থাকলো, ওদের কি পেয়েছে? 370 ধারা তুলে দেওয়ার ফলে কাশ্মীর থেকে ফ্রি যদি একটা আপেলও পেয়ে থাকে তাহলে জিজ্ঞেস করুন। একটা ফ্রি আপেলও তো পাইনি, পেলো কে? ওই আদানি আর আম্বানি। না কাশ্মীরি পণ্ডিতরা এখনো পর্যন্ত কাশ্মীরে ফিরতে পারলো। ত্রিপুরার গভর্নমেন্ট এলো, বিজেপিতে ত্রিপুরার গভর্নমেন্ট এসেছে 18 কিংবা 19-এ। 18-19-এ ঠিক বিজেপি গভর্নমেন্ট আসার আগে ওখানে প্রায় 16,000 একটি শিক্ষকের প্যানেল ক্যান্সেল হয়ে গেছিল ওইখানকার হাইকোর্টের রায়ে। সেই সময় বিজেপি কি বলেছিল? আমরা গভর্নমেন্টে আসি তোমাদের চাকরি ফিরিয়ে দেবো। যেমন ভাবে আজকে পশ্চিমবাংলায় শুভেন্দু বলছে 26-এ আমরা ফিরে আসি, তোমাদের চাকরি ফিরিয়ে দেবো। 18 সাল থেকে তো আজকে 25 সাল, 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে ত্রিপুরাতে, ওই চাকরি তো ফিরল না। আমি আবার সেই পুরনো কথায় ফিরে যাই, ওই চাকরিতে 98% কারা? ওই চাকরির 98% কারা? তাহলে যাদের মাথায় গোবর ভরিয়ে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে সামাজিক বিপদ তৈরি করে যাদেরকে নিয়ে ধেই করে নাচছে, তাদেরই পেটে লাশটা সব থেকে বেশি পড়ছে। তারপরেও যদি তারা নাচে গিয়ে ঘুমিয়ে থাকতে চায়, মুসলিম সমাজের এত দরদ উতলে ওঠেনি যে তোমার জাগ্রত ঘুমকে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমি এসেছি আমার ভাই ব্রাদারকে জাগাতে। তুমি যদি দিনের বেলায় দিবাসুখে যদি ঘুমিয়ে উল্টে পড়ে থাকো, তোমার পেটের ভাত কেড়ে নিচ্ছে। রাস্তা সম্প্রসারণ হলে রাস্তার পাশে জমি কার? রাস্তার পাশে জমি কার? পুরো পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি যদি আপনি হিসাব করে দেখেন, NH6, NH12, NH34 যত রাস্তা রয়েছে, পুরো রাস্তার দৈর্ঘ্য মাপবেন, আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। রাস্তার দুই পাশে যে জমি, পুরো NH12 ডাকবাংলোর মোড় থেকে শিলিগুড়ি পর্যন্ত যেটা গিয়েছে, এখন 12, আগে ছিল 34। এই রাস্তা যে বুক চিরে শিলিগুড়ি পর্যন্ত গিয়েছে এতগুলো ডিস্ট্রিক্টের ভিতর দিয়ে অতিক্রম করে, তার আশেপাশে মুসলিম বসতি থাকলেই রোডের গায়ে জমি থাকবে তার। তাহলে ওটা পড়বে মুর্শিদাবাদ, ওটা পড়বে কিছুটা মালদা, উত্তর 24 পরগনায় নেই, নদিয়াতে নেই, দিনাজপুরে কিছুটা পড়বে। তাহলে বৃহত্তর অংশ রোডের দুই পাশের যে জমি, এই জমি কাদের? ওখানে নাহলে 92 ইজ ইকুয়াল টু 2, এটা করছি না, 98/2 করছি না। আরে ভাই, কমপক্ষে 70% তো জমি তোমাদের, 70% তো জমি তোমাদের, 30% জমি নাহলে আমাদের। তো যদি ওখানে যদি ঘা মারে, জমি যদি ছিনিয়ে নেয়, তারপরেও যদি জেগে থাকে, তাহলে 30% যাদের জমি যাচ্ছে তাদের মনে হয় এই দায়টা পড়ে যায়নি বাকি 70%কে জাগানোর। এই লড়াই, সেই জন্য একটা কথা আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম, এই লড়াই শুধুমাত্র ওয়াকফ এই আইনকে বাতিল করার প্রতিবাদী আন্দোলন নয়।
আন্দোলন প্রতিটা মুহূর্তে আন্দোলন করতে হবে। এই কারণে আপনার আইডেন্টিটি ছিনিয়ে নিতে চায়। পরশুদিন সদ্য বিজেপিতে যোগ দেওয়া ওই নেড়াটি, যিনি আইনজ্ঞ একজন, কৌস্তব বাগচি, ছিলেন জাতীয় কংগ্রেসে, ওখান থেকে ধাক্কা খেয়ে বিজেপিতে গিয়েছে। বিজেপিতে গিয়েই সে পরশুদিন রাত্রিবেলা একটি বিবৃতি দিচ্ছে, সিদ্দিকুল্লাহ সাহেবকে আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কামরুজ্জামান সাহেব আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সাজ্জাদ হোসেন সাহেব আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আরে একটা বাড়িতে যৌথ ফ্যামিলি হলেই তো বাপকে পছন্দ হয়, তো চাচাকে পছন্দ হয় না। এ তো চিরায়ত সত্য, একটি নীতি তো এটা। তা বলে তোমার এই কথা বলার অধিকার নেই যে সিদ্দিকুল্লাহর ওই দাড়িগুলোকে ছিঁড়ে ওপারে করে দিতে হবে। তোমাকে এই কথা বলার সাহস কে দিয়েছে? হে, এর বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা দরকার ছিল। এইরকম মোদি একবার করে আমাদেরকে ধাক্কা মারবে, আর সেই ধাক্কার স্রোতে আমরা তার অভিজ্ঞতা এরকম ঢেউ তুলব। এ আন্দোলন সে আন্দোলন নয়। এ আন্দোলন হচ্ছে একটি মরণোন্মুখ জাতির খাদের কিনারে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্ত নিজের বাঁচার আন্দোলন, নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আপনার মন্দির কাটতে চাই, আপনার মসজিদ কাটতে চাই, কেড়েছে। এগুলো তো আর আতঙ্ক সৃষ্টি করার জন্য যে আমাকে অ্যাকিউজ করবেন তার তো কোনো জায়গা নেই। যে সাতুলিয়া মাদ্রাসার হেডমাস্টার দাঁড়িয়ে মুসলিমদেরকে প্রভোগ করছেন যে মসজিদ ভেঙে দেওয়ার জন্য মানুষকে তটস্থ করছেন। এ তো আমি কল্পনা করে কথা বলছি না। মসজিদ তো ভেঙেছে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে, তার প্রমাণ রয়েছে চোখের সামনে। শতবর্ষ প্রাচীন একটি মসজিদকে ছিনিয়ে নিয়ে হিন্দু জাগরণকে চাকরিতে দেওয়ার জন্য রাম মন্দির তৈরি করেছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস জানা আছে, কিরকম বোকা বানিয়ে রেখেছে? মুসলমানদের বোকা বানাচ্ছে না, মুসলমানদেরকে একটু টাইট করছে, কিন্তু বোকা বানাচ্ছে অরিজিনালি কিন্তু হিন্দুগুলোকে। ওই বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ নিয়ার অ্যাবাউট প্রায় 80% ইন্টায়ার যে হিন্দু, আমি ইন্টায়ার হিন্দু বলছি, তপশিলি জাতি, উপজাতি, মূল নিবাসী সকলকে নিয়ে বলছি। এদেরকে শুধু নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি, এদেরকে মানুষ তো অনেক দূরের কথা, এদেরকে গাধাও মনে করে না, প্রতিটা মুহূর্তে এদের পেট থেকে খাবার ছিনছে, এদের শিক্ষা ছিনে নিচ্ছে, এদের জমিন ছিনে নিচ্ছে, এদের রুজি রুটি ছিনিয়ে নিচ্ছে। তারপরেও দেখুন এদের কোনো জাগৃতি নেই। আমার মাঝে মাঝে একটি অবাক লাগে, কীরকমভাবে পোকা বানিয়েছে দেখুন। যে বাবরি মসজিদকে নিয়ে দীর্ঘদিন লড়াই করে সুপ্রিম কোর্ট নিয়ে আমরা কোনো কিছু বলতে চাই না, সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম। মুসলিম আঙুল তুললে খুব বড় প্রশ্নচিহ্ন হয়ে যায়, তাকে দেশদ্রোহী বলে দেওয়া যায়। ভাবতে পারেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সে সুপ্রিম কোর্ট নিয়ে কালকে ন্যাক্কারজনক মন্তব্য করলেন। কই তাকে তো ধরছেন না? কেন ধরবেন না তাকে? উনি কোন হনু হন যে ওনাকে ধরবেন না? সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে কথা বলেন উনি। সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়েছিল বাবরি মসজিদের বিপক্ষে এবং রাম মন্দিরের পক্ষে, ভিতরে রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রায় বলে আমরা সেই রক্তক্ষরণ নিয়ম মেনে নিয়েছিলাম। আপনারা জানেন বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি হয়নি, এটা জানেন আপনারা? হ্যাঁ, বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি হয়নি জানেন কতজন? হাত তুলুন তো। তাহলে যখন মন্দির ওখানে বানাবেই না, মন্দির যখন ওখানে বানাতে পারবেই না, আইনের কারণে, ডিডসের কারণে, জমির কারণে, রেকর্ডের কারণে, পর্চার কারণে, তাহলে 30-40 বছর ধরে এই পাঁয়তারি মারলি কেন? এই পাঁয়তারিটা মারা হলো কেন? আচ্ছা, তারপরেও মন্দির যখন নির্মাণ করার পর তার গর্ভগৃহে প্রবেশ, বুঝেন বিষয়গুলো, গর্ভগৃহে প্রবেশ, তার যে অনুষ্ঠান হলো সেখানে মৌলানা সাহেবদেরকেও দাওয়াত দেওয়া হলো, মৌলানা সাহেব গিয়ে সেখানে সূরা রহমান পাঠ করে দিয়ে চলে এলেন। আফসোস, আমাদের এইরকম আলেম ওলামাদের জন্য আফসোস, মন্দিরের গর্ভগৃহ উদ্বোধন হচ্ছে, সেখানে গিয়ে মৌলানা সাহেব আর রহমান ওয়াল্লামাল কোরআন করে দিয়ে এসছেন। আলহামদুলিল্লাহ নয়, নাউজুবিল্লাহ। এই ঘটনাটাকে এমনভাবে মজিয়ে রাখলো এবং ব্রিফিং করলো এবং প্রপাগান্ডা করলো মিডিয়ার মাধ্যমে যে হিন্দুদেরকে নজর দিতেই দিল না যে মন্দিরটা কোন জায়গাতে তৈরি হয়েছে। হিন্দু জানেই না। সেই কারণে বলি, আমি শুধুমাত্র একটু আগাম আপনাদেরকে কয়েকটা কথা বলি।
ভারতবর্ষের সংবিধানের ২৬ নম্বর ধারা অনুযায়ী ধর্মীয় সম্পদ অর্জন করা এটা সংবিধান প্রদত্ত অধিকার। ভালো করে শুনুন কথাটা, এইসব কথা মাথায় ঢুকবে না। ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে সম্পদ অর্জন করা, কেমন সম্পদ? মুভেবল অ্যান্ড ইমুভেবল, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, তা অর্জন করা এবং তা পরিচালনা করার 100% নিরঙ্কুশ অধিকার থাকবে ওই ধর্মের বোর্ডের উপরে। তাহলে ওয়াকফ বোর্ড তো সংবিধান স্বীকৃত বোর্ড। এই ওয়াকফ বোর্ডের উপরে যারা প্রশ্ন তুলে তারাই সংবিধান বিরোধী, তারাই সংবিধান বিরোধী। আরো একটা কথা শুনে রাখুন, 1976 সালে যখন ভারতীয় সংবিধানের 42তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে 3টে শব্দ ঢোকানো হয়েছিল। একটা হচ্ছে সমাজতন্ত্র, একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আর একটি হচ্ছে অখণ্ডতা। এবং ওই সংশোধনীতেই বলে দেওয়া হয়েছিল পরবর্তীকালে কোনোদিন ভারতীয় সংবিধান সংশোধন করলেও এই 3টি শব্দকে পরিবর্তন করা যাবে না। এই মোদী সরকার 10 বছর ধরে পাঁইতারা করছে এই সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বেল তুলে ফেলে দেওয়ার জন্য। ধর্মনিরপেক্ষতা এই শব্দটাকে তুলে ফেলতে পারলেই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে এক কদমে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই ভারতবর্ষের মাটি আমার পূর্বপুরুষের রক্তে রঞ্জিত মাটি। এই মাটির জন্য আমার পূর্বপুরুষের মানুষেরাও রক্ত দিয়েছিলেন, তারা লং মার্চ করেছিলেন। রেশমি রুমাল আন্দোলনের কথা নিশ্চিত আপনাদের মনে রয়েছে। মিরাটের রাজপথে প্রায় এট এ টাইম 2.5 লক্ষ আলেমকে ফাঁসিতে টাঙানো হয়েছিল। এই দেশের জন্যই তারা জীবন দিয়েছিলেন। অতএব এই দেশের কোনো ক্ষতি হোক, এই দেশের সংবিধানকে নষ্ট করার চেষ্টা করা হোক, তাও হতে দেওয়া যাবে না। শুধুমাত্র এই ওয়াকফ আইন বাতিলের জন্য আমরা 26শে ব্রিগেড সমাবেশে ব্রিগেড সমাবেশে আমরা শুধুমাত্র হাজির হব না। এটা ভারতীয় সংবিধানকে বাঁচানোর লড়াই। এই ভারতীয় সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে আমরা সকলেই ইনশাল্লাহ সামিল থাকবো। ইনশাল্লাহ আমরা সকলেই সামিল থাকবো। যতদিন পর্যন্ত ভারতীয় সংবিধানকে আমরা আঁকড়ে ধরতে পারবো, ততদিন পর্যন্ত ভারতবর্ষে এই মুসলমানের পায়ের তলার মাটি অক্ষুণ্ণ থাকবে। আমি করজোড়ে আপনাদের সকলের কাছে বিনম্রতার সঙ্গে নিবেদন জানাবো। শুধুমাত্র প্রথম যে কথাটা বলে শুরু করেছিলাম, আমাদের ঘরে ঘরে, আমাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, আমাদের যে সমস্ত ইদারা রয়েছে সেই ইদারাই, মসজিদে মসজিদে, খানকাতে খানকাতে, কবরস্থানেও যদি হয়ে থাকে, কবরস্থান ম্যানেজিং কমিটিও রয়েছে, সেখানেও একটি ছোট্ট প্রতিষ্ঠান থাকে, সমস্ত জায়গাতে ভারতবর্ষের সংবিধানকে চর্চা করা আমাদের শুরু করতে হবে। ভারতের সংবিধানের জয় হোক, ভারতবর্ষের জয় হোক, সর্বোপরি ভারতবর্ষের সমস্ত মানুষের কল্যাণ হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকালের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।